আপনি ফ্ল্যাট দিবেন, আপনি বিচার করতে পারবেন না, আপনার ভাইকে চাকরি দিবেন, এরকম নির্লজ্জতার পরিচয় দিয়ে প্রফেসর ইউনূস শহীদ ওসমান হাদির সাথে বেইমানি করেছে। কিন্তু আমরা দেখতে পেলাম শেখ হাসিনার ছায়া প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের মাঝে আবার ভর করেছে। দেখুন, ওসমান হাদি এখন শুধু তার পরিবারের সম্পত্তি নয়, ওসমান হাদি এদেশের 18 কোটি মানুষের সম্পত্তি। আমরা এই যে শেখ হাসিনার নাটক, এই শেখ হাসিনার নাটক আর বাংলাদেশে দেখতে চাই না। ছাত্রদল এবং শিবিরের কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনের কাছে বন্দুক রেখে দুইটা দল তাদের মাসেল পাওয়ার দেখাইছে। বিএনপির পাওয়ারে ছাত্রদল দেখিয়েছে, জামাতের পাওয়ারে শিবির তারা মাসেল পাওয়ার দেখিয়েছে। আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে মনে করি, আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম, আমাদের অনেক সমন্বয়ক ছিল, সমন্বয়ক থেকে ছাত্র উপদেষ্টা হয়েছে। কয়জন মানুষ এই শহীদদের কথা মনে রেখেছিল? এই যে 30,000 আহত যোদ্ধা যারা এখনও পঙ্গুত্ববরণ করেছে, যারা আর কখনোই এই পৃথিবীর আলো বাতাস দেখবে না, তাদেরকে কয়জন মানুষ স্মরণ করেছে? কিন্তু একমাত্র আমি বলতে পারি, জুলাই অভ্যুত্থানের অন্যতম নায়ক, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বলতে গিয়ে, যে ভারতীয় আগ্রাসন আধিপত্যের কথা বলতে গিয়ে বাংলাদেশের রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে বিজয়নগরে যাকে গুলি করে হত্যা করেছে শহীদ ওসমান হাদিকে আমরা স্মরণ করছি। আমরা অত্যন্ত লজ্জার সাথে স্মরণ করছি। আমরা দেখতে পাচ্ছি, আমরা এদেশের মানুষ ওসমান হাদির বিচার চেয়েছিল, কিন্তু আমরা দেখতে পেলাম শেখ হাসিনার ছায়া প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের মাঝে আবার ভর করেছে। শেখ হাসিনা যখন কোনো আন্দোলন হতো, কেউ যদি মারা যেত, তার পরিবারকে নিয়ে চাকরি দিতেন, তার বাবাকে টাকা পয়সা দিতেন। সেই একই ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি হাদির পরিবারকে কেন্দ্র করে। সরকার হাদির হত্যার সাথে জড়িত ফয়সাল করিম মাসুদদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারে নাই। দেখুন, ভারত তো ইসরায়েল না, ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশ কেন ভারতীয় হাইকমিশনকে বলছে না ফয়সাল করিম মাসুদকে বাংলাদেশে ফিরে দিতে, কেন দিচ্ছে না তারা? সেই বিষয়ে তারা কর্ণপাত করে না, তারা হত্যাকারীদের বিচার করতে পারে নাই। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই প্রফেসর ইউনূস ওসমান হাদির পরিবারকে, তার বড় ভাইকে যুক্তরাজ্যের বার্মিংহামে তাকে অ্যাম্বাসির দায়িত্ব দিচ্ছেন, তার পরিবারকে 1 কোটি টাকা দিচ্ছেন ফ্ল্যাট কেনার জন্য। তার আবারও শুনতে পাচ্ছি তার পরিবারকে জীবন নির্বাহের জন্য আরও 1 কোটি টাকা দিচ্ছে। দেখুন, ওসমান হাদি এখন শুধু তার পরিবারের সম্পত্তি নয়, ওসমান হাদি এদেশের 18 কোটি মানুষের সম্পত্তি। আমরা এই যে শেখ হাসিনার নাটক, এই শেখ হাসিনার নাটক আর বাংলাদেশে দেখতে চাই না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা যে আপনি ফ্ল্যাট দিবেন, আপনি বিচার করতে পারবেন না, আপনার ভাইকে চাকরি দিবেন, এরকম নির্লজ্জতার পরিচয় দিয়ে প্রফেসর ইউনূস শহীদ ওসমান হাদির সাথে বেইমানি করেছে। আমরা আবারও আজকের এই সংবাদ সম্মেলন থেকে শহীদ ওসমান হাদির সাথে জড়িতদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচার করার মধ্য দিয়ে যে বিচারহীনতার সংস্কৃতি ছিল, সেখান থেকে বের হয়ে বিচারের সংস্কৃতির মধ্যে ধাবিত হবে আমরা আহ্বান জানাই। একইভাবে আমরা দেখতে পাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে একটি ঘটনা ঘটেছে, আমরা যেহেতু ছাত্র রাজনীতি করি, শিক্ষার্থীদের প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জিএস আম্মার, যাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। দেখুন, আমার পাশেও কিন্তু সলিমুল্লাহ মুসলিম হলের জিএস সাদমান রয়েছে, যারা শিক্ষার্থীদের প্রতিনিধি। তারা কি করবে? শিক্ষার্থীদের সমস্যাগুলো অ্যাড্রেস করবে, সংকটগুলো অ্যাড্রেস করবে, তাদের দায়িত্ববোধের জায়গা থেকে প্রশাসনিক জায়গায় কথা বলবে। কিন্তু আমরা দেখতে পেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা দলের শিক্ষকরা কিছু ব্যানার এখানে টানিয়েছিল, কিন্তু একজন জিএসের কি দায়িত্ব সেই ব্যানারগুলো নষ্ট করা? একজন জিএসের কি দায়িত্ব সেই ব্যানারগুলো ছেড়ে ফেলা? বরঞ্চ তার উচিত ছিল এই ব্যানারগুলোকে অ্যাড্রেস করে, যদি সেইগুলো অবৈধ হয়ে থাকে, ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করে থাকে, সেইগুলো প্রক্টোরিয়াল বডির মধ্য দিয়ে তাকে অপসারণ করা। আমরা আইনের শাসন চাই, শিক্ষার প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চাই। কিন্তু এই যে এরকম মব করে, অ্যাক্টিভিজম করে যারা প্রাতিষ্ঠানিক দায়িত্বে রয়েছে, যারা ডাকসুর বিপি বা রাকসুর বিপি, জিএস, এজিএসের মতো জায়গাতে যারা নির্বাচিত হয়েছে, তারা প্রাতিষ্ঠানিক পর্যায়ে দায়িত্ব রয়েছে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে দায়িত্ব থেকে এরকম অ্যাক্টিভিজম করা, অনলাইন অ্যাক্টিভিস্ট হওয়া, ওই যে লাইক কমেন্ট শেয়ারের মধ্য দিয়ে তাদেরকে প্রভাবিত করা, এরকম কাজ থেকে আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছ থেকে আমরা এরকম আচরণ প্রত্যাশা করি না। পাশাপাশি আরেকটা বিষয় আমরা দেখতে পেলাম, সর্বশেষ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি ছাত্রদল এবং শিবিরের কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা দেখতে পেয়েছিলাম শাকসুর যে নির্বাচন,
নির্বাচনের ডেট দেওয়া হয়েছে এবং পরবর্তীতে 11ই জানুয়ারি প্রধান নির্বাচন কমিশন থেকে একটা পরিপত্র জারি করা হয়েছে যে আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। আসলে যদি একটা নির্বাচন করতে চান, সেই নির্বাচনের মুহূর্তে নির্বাচন করা অন্য যে বিষয়গুলো সেগুলো একটা অপ্রাসঙ্গিক হয়ে যায় অনেকটা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রধান নির্বাচন কমিশনের কাছে বন্দুক রেখে দুইটা দল তাদের মাসেল পাওয়ার দেখাইছে। বিএনপির পাওয়ারে ছাত্রদল দেখিয়েছে, জামাতের পাওয়ারে শিবির তারা মাসেল পাওয়ার দেখিয়েছে। একদিকে নির্বাচন কমিশন পরিপত্র জারির মধ্যে দিয়ে নির্বাচন স্থগিত করেছে। আমরা আবার দেখতে পেলাম শিবিরের নেতাকর্মীরা গিয়ে নির্বাচন কমিশনকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে আবার নির্বাচন ডেট দেওয়া। পরক্ষণে আবার দেখতে পেলাম ছাত্রদলের ভাইরা সেই ইসির কার্যালয়ের সামনে ঘেরাও করে আবার হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে নির্বাচনকে 4 সপ্তাহ পিছিয়ে দেওয়া। আমরা এই বাংলাদেশে আগামীতে যারাই ক্ষমতা আসুক না কেন, এই যে দলের ক্ষমতা দেওয়া, লেজুর ভিত্তিক রাজনীতি করে শিক্ষার্থীদের অধিকার বঞ্চিত করে, শিক্ষার্থীদের অধিকার হরণ করে, এইরকম রাজনৈতিক পরিবেশ আমরা ছাত্র অধিকার পরিষদ হতে দিব না। আমরা তাদের এই আচরণকে নিন্দা জানাই। আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, শিক্ষার্থীরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে আহ্বান জানিয়ে একই সাথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের জন্য সারা দেশের ছাত্র সমাজকে আহ্বান জানাবো। একই সাথে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষকে আমরা আবারও বলি, আপনার পছন্দ আপনি জামাতকে ভোট দিতে পারেন, আপনি বিএনপিকে ভোট দিতে পারেন, আপনি গণ অধিকারকে ভোট দিতে পারেন, কিন্তু আপনাকে অবশ্যই এবং অবশ্যই ভোটকে জয়যুক্ত করে আমরা ব্যক্তি গোষ্ঠী শাসকের পরিবর্তন করে আমরা শাসন ব্যবস্থার পরিবর্তন করতে চাই।